নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতরা। মাধবীলতা গাবতলী বাস টার্মিনালে আনমনা হয়ে বসে আছে। অনিমেষ মাধবীলতার পাশে এসে বসলো। কি খাবে? কিছু খাবো না, বাস কখন ছাড়বে? রাতের আগে তো বাস ছাড়বে না। টিকিট কেটেছেন? হ্যাঁ, 2টো টিকিট কেটেছি। রাতে রওনা হলে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে? ভোর 5টা 6টা। বেশ, এতক্ষণ এখানে বসে থাকবে নাকি? চলো কাছের কোন রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়ে আসি। আমার খিদে নেই অনিমেষ দা, আপনি গিয়ে খেয়ে আসুন। অনিমেষ কি করবে বুঝতে পারছে না। না খেয়ে কতক্ষণ থাকা যায়? দুপুরে না খেলে রাতেও খাওয়া হবে না। এদিকে ওর একটা বন্ধুকে জামা কাপড়ে ব্যাগ দিয়ে যেতে বলেছে, সেই ব্যাগটাও তো আনতে হবে। বিকাশের টাকাগুলো এক ফাঁকে উঠিয়ে নিতে হবে। টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেগুলোও এক ফাঁকে সেরে ফেলতে হবে। মাধবীলতাকে এখানে একা রেখে কোথাও যেতে মন সায় দিচ্ছে না। উপায় নেই, যেতেই হবে। মেয়েটার মুখটা এমনিতেই শুকনো। পাশ দিয়ে রোগা বেটে খাটো লোকটা হাঁক ছেড়ে যাচ্ছিল। চা, চা, এই চা, চা লাগবে চা। এই স্টেশনে লোকটা চা ফেরি করে বিক্রি করে, রেডিমেড চা। লোকটার এক হাতে চায়ের ফ্লাক্স আর অন্য হাতে প্লাস্টিকের ছোট ছোট অনেকগুলো গ্লাস। একটা পলিথিন ব্যাগে কাটা লেবু। প্রতি কাপে চায়ের দাম 5 টাকা। অনিমেষ ডাকলো, এই মামা, এইদিকে। লোকটা এগিয়ে এলো। লোকটার পরনে আধা ছেঁড়া জড়ো জীর্ণ জামা পরে দিচ্ছে। এই চা বিক্রি করে সংসার চালাতে চায় না। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। আমরা সবসময় আমাদের সমস্যাকেই বড় করে দেখি। এদের দিকে একটু গভীরভাবে তাকালে জীবনের আসল মানে বোঝা যায়। 2 কাপ চা দাও। লোকটা ধোয়া ওঠা গরম চা প্লাস্টিকের গ্লাসে ঢেলে অনিমেষের হাতে দিল। অনিমেষ চায়ের কাপটা মাধবীলতার হাতে দিল। বলল, লেবু নেবে 1 টুকরো? মাধবীলতা মাথা নেড়ে না বলল। অনিমেষ আরেক কাপ চা হাতে নিয়ে তাতে লেবু চিপকে বলল, দাম কত মামা? 10 টাকা দেন। অনিমেষ চায়ে চুমুক দিয়ে বলল, এই চা বিক্রি করে সংসার চলে? লোকটা ছানি পড়া চোখ দুটো ছলছল করে উঠল। বলল, বড় অভাবের সংসার মামা, তার উপর 6 জন পোলা মাইয়া, 4টা মাইয়া 2টা পোলা, সবগুলা পিঠাপিঠি। এতগুলো পেট এই বাজারে কি আর আমার একার কামাইয়ে চালানো যায়? যায় না তো মামা। আপনার মামিও বাসা বাড়ির কাম করে, 2জন মিলা সংসার টানে। তাও পোলা মাইয়ারে 2 বেলা মুখে ভাত তুইলা দিলেও কোনো শখ পূরণ করতে পারি না। কি যে কষ্ট লাগে। অনিমেষ 10 টাকার নোট বের করতে চেয়েও আবার কি মনে করে 500 টাকার একটা চকচকে নোট বের করে চাওয়ালার মামার হাতে দিল। লোকটা বলল, আমার কাছে এত টাকা ভাঙতি নেই মামা, লাগবে না, রেখে দাও। না না, আরে রাখো তো, এই টাকা দিয়ে আজ একটা মুরগি কিনে নিয়ে যাবে। তারপর পরিবারের সবাই একসাথে বসে তৃপ্তি করে ভাত খাবে। লোকটার কৃতজ্ঞতায় মাথা নিয়ে এলো। অনিমেষকে মন ভরে আশীর্বাদ করল। লোকটার কণ্ঠ কাঁপছে, ছানি পড়া চোখ দুটো ছলছল করছে। খুব সাধারণ একটা দৃশ্য, অথচ মাধবীলতা পুরো সময় গালে এক হাত রেখে মুগ্ধ দৃষ্টিতে ওনাদের দিকে তাকিয়ে রইল। মনে হলো অনিমেষের মতো সহজ সরল ভালো মানুষ এই পৃথিবীতে দুটো নেই। অনিমেষ চা খেতে খেতে লোকটার সাথে কথা বললেও মাধবীলতার চা হাতেই ঠান্ডা হয়ে গেল। অনিমেষ দেখে ফেলার আগে ঠান্ডা চাটুকু এক চুমুকে খেয়ে ফেলল। অনিমেষ বলল, এখানে একা একা কতক্ষণ বসে থাকবে? তার চেয়ে বরং চলো আমার সাথে। এইসব জায়গায় ভালো ভালো, খারাপের খারাপ। তাছাড়া এখন মনটা বেশ ফুরফুরে লাগছে, কোমর বাঁধা ভাবটা কেটে গেছে। মাধবীলতা দ্বিমত করল না, উঠে দাঁড়ালো। মুখে একটুখানি হাসি ফুটিয়ে বলল, চলুন যাওয়া যাক। অনিমেষের জোড়াজুড়িতে একটা ভাতের হোটেল থেকে ডাল মাংস ও আলু ভাজি দিয়ে ভরপেট ভাত খেল। রান্নার টেস্ট ভালো। খিদে পেটে অনেকগুলো ভাত খেয়ে ফেলেছে মাধবীলতা। এখন হাঁসফাঁস লাগছে। অনিমেষ টুকিটাকি কেনাকাটা সেরে বন্ধুর কাছ থেকে জামা কাপড়ের ট্রাভেল ব্যাগটা বুঝে নিয়ে গাবতলী বাস টার্মিনালে চলে গেল। সন্ধ্যে 7টায় বাস ছাড়বে, এখনো অনেক সময় বাকি। হঠাৎ আকাশ কাঁপিয়ে ঝুম বৃষ্টি শুরু হলো। এই মাসটা ঘুরতে যাওয়ার পারফেক্ট সময় না। ঘুরতে যেতে হয় হালকা হালকা শীতের সময়, তখন না থাকে বৃষ্টি আর না থাকে অথৈ। প্রকৃতিতে অন্যরকম শীতলতা বিরাজ করে। এখন হুটহাট বৃষ্টি শুরু হয়ে যায়। দেখা গেল কক্সবাজার যাওয়ার পর টানা 3 রাত বৃষ্টি শুরু হলো।
তখন তো সারাদিন ঘোরাঘুরি বাদ দিয়ে হোটেল রুমে বসে থাকতে হবে। অনিমেষ কিছু বলল না। মুষলধারে বৃষ্টি হচ্ছে। সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মাধবীলতা। বৃষ্টির থেকে মাধবীলতাকে দেখতে বেশি ভালো লাগছে। তবে বেশিক্ষণ মাধবীলতার দিকে তাকিয়ে থাকতে পারল না অনিমেষ। মনের লাগাম টেনে চোখ দুটো অন্যদিকে ঘুরিয়ে নিল। ভুল করেও এখন মাধবীলতাকে নিজের অনুভূতির কথা বুঝতে দেওয়া যাবে না। অনিমেষের সেল ফোনটা বেজে উঠল। সঞ্জয় ফোন দিয়েছে। মাধবীলতার সামনে সঞ্জয় ফোনটা ধরতে ইচ্ছে করছে না, বড় অস্বস্তি হচ্ছে। ফোনটা বেজে বেজে কেটে গেল। মাধবীলতা বলল, কে ফোন দিয়েছে? রিসিভ করে কথা বলুন। অনিমেষ অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। সঞ্জয় বলল, হ্যালো, তুই কোথায়? আমি ঢাকা। কেন? তুই ঢাকা মানে? আমার বোনের বিয়ে, আমি একা একা সব দিক সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি, আর তুই ঢাকা গিয়ে বসে আছিস? শিগগির বাড়ি চলে আয়। অনিমেষের বলতে খারাপ লাগছে, তবুও বলল, সম্ভব না। সঞ্জয় হতভম্ব হয়ে গেল। বলে, কি কি বললি তুই? কেন সম্ভব না? কি হয়েছে তোর? এভাবে ছাড়া ছাড়া কথা বলছিস কেন? সরি সঞ্জয়, অনেকদিন আগে একটা ট্যুরিস্ট গ্রুপে টাকা জমা দিয়েছিলাম, হঠাৎ আজ ট্যুরে যাওয়ার ডেট পড়ে গেল। আমার বোনের বিয়ে বাদ দিয়ে তুই ট্যুরে যাচ্ছিস? এই অনিমেষ, এই তোর কাছে কোনটা বড় বলতো? এখানে বড় ছোটর কোনো কথা সঞ্জয়? বেশ, তোর কত টাকা খরচ হয়েছে বল আমাকে, আমি দিয়ে দেবো। তবুও তুই চলে আয় প্লিজ, আমাকে তুই ক্ষমা করে দে রে। স্বার্থপর, সবাই স্বার্থপর। আজ আর অনিমেষ চুপ করে থাকতে পারল না। কড়া কণ্ঠে বলল, তুই নিজে কি সঞ্জয়? নিজের বোনের কত বড় ক্ষতি করতে চলেছিস তোর কোনো ধারণা আছে? ওকে ক্ষতির হাত থেকে তুই এসে বাঁচা তাহলে। অনিমেষ স্তব্ধ হয়ে গেল। কিসের ইঙ্গিত দিল সঞ্জয়? অনিমেষের হৃৎপিণ্ড জোরে জোরে লাফাচ্ছে। আরো কিছু শোনা বা বলার সাহস হলো না। চট করে ফোনের লাইনটা কেটে দিল। মাধবীলতাকে বলল, তুই এখানেই বসে থাকো, আমি ওয়াশরুমে ঘুরে আসছি। মাধবীলতাকে কিছু বলার সুযোগ না দিয়ে বড় বড় পা ফেলে চলে গেল অনিমেষ। ওর স্বাভাবিকতা অনেকটা সময় লাগলো। সঞ্জয়ের মাথা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল? কি বলছে, কি করতে চাচ্ছে ও নিজেও জানে না। সঞ্জয় নিজেকে যতই চালাক ভাবুক, আদৌ ও একটা বোকা। শুধু বোকা নয়, মহাবোকা। শহরের বুকে রাত নেমে গেছে। শহরে রাতের আসল সৌন্দর্য বোঝা যায় না। চারপাশ আধুনিক কৃত্রিমতায় ঢাকা। ওরা বাসের মাঝামাঝি সিটে উঠে বসলো। মাধবীলতা জানলার পাশে বসেছে আর অনিমেষ মাধবীলতার পাশে। 7:21 বাস ছেড়ে দিল। জানলা খোলা, এক পশলা শীতল বাতাসে মাধবীলতার ঝুঁটি বাঁধা চুলগুলো উড়ে এসে বারবার অনিমেষের চোখে মুখে উপচে পড়ছে। মাধবীলতার চুলে মিষ্টি গন্ধ। অনিমেষের মাতাল মাতাল লাগছে। আবেশে দু চোখ বন্ধ করে রইল। শীতল বাতাসে সারাদিনের ক্লান্তি অবসাদ দূর হয়ে গেল। মাধবীলতা গাড়িতে উঠলে বেশিক্ষণ জেগে থাকতে পারে না, ঘুমে দু চোখ বুজে আসছে। নির্ভয়ে সিটে মাথা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল মাধবীলতা। বাসের মাঝামাঝিতে একটা টিমটিমে সবুজ আলো জ্বলছে। ওরা যেহেতু মাঝামাঝি সিটে বসেছে এবং লাইটটা খুব বেশি দূরে না, মাধবীলতার মুখখানি স্পষ্ট দেখা যাচ্ছে। জীবনে প্রথমবার কোনো ভয় নেই, জড়তা নেই, সংকোচ নেই, লুকোচুরি নেই। এত কাছ থেকে মন ভরে দু চোখ জড়িয়ে মুগ্ধ দৃষ্টিতে মাধবীলতার মায়াবী ঘুমন্ত মুখখানি দেখছে অনিমেষ। মাধবীলতার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনিমেষের বুকের ভেতর তানপুরার করুণ সুর বেজে উঠল। বিবশ হয়ে কতটা সময় একভাবে মাধবীলতার সুন্দর মুখ পানে তাকিয়েছিল অনিমেষ বলতে পারবে না। ধ্যান ভাঙল ফোনের শব্দে। পকেট থেকে ফোন করে দেখলো শম্পা ফোন দিয়েছে। এত রাতে শম্পা কেন ফোন দিয়েছে বুঝতে পারল না অনিমেষ। মাধবীলতা গভীর ঘুমে মগ্ন। মাধবীলতার সামনে শম্পার ফোনটা রিসিভ করবে কিনা বুঝতে পারল না অনিমেষ। আজ বাদে কাল মেয়েটার বিয়ে, কেন যে শম্পাকে নিরাশ করতে ইচ্ছে করলো না। ফোন রিসিভ করলো। কেমন আছেন অনিমেষ দা? ভালো, তোমার কি অবস্থা? বেঁচে আছি। এভাবে বলছো কেন? কি হয়েছে? কিছু না। বলো। অনিমেষ দা, আপনি এখন কোথায় আছেন? গাড়িতে? ও, আর একটা কথা বলো, শুনছি। আজ কোথাও আপনাকে দেখিনি, কাকিমার কাছে পরে শুনেছি আপনি ঢাকা গেছেন। আপনি আমার বিয়েতে থাকলে আমি খুব খুশি হব অনিমেষ দা। শেষের কথাগুলো বলতে গিয়ে শম্পার গলাটা ধরে এলো। অনিমেষের খুব খারাপ লাগলো। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুব
সরি শম্পা। শম্পা কান্না চাপতে পারল না, ফোনটা কানে চেপে ধরে রেখে হাউমাউ করে কেঁদে ফেলল। ভেজা কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার ভাগ্যটাই খারাপ। মাধবীলতা নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন। অনিমেষের চোখে এক ফোঁটা ঘুম নেই, মাথা ব্যথায় ফেটে যাচ্ছে। খুব চায়ের তৃষ্ণা পেয়েছে। এখন কড়া লিকারের এক কাপ চা খেতে পারলে ভালো হতো। শম্পার সাথে কথা বলার পর মনটা খুব আনচান করছে। মেয়েটা খুব আশা করেছিল অনিমেষ ওর বিয়েতে থাকবে। আফসোস থাকা হলো না। এই পৃথিবীতে মানুষের সব ইচ্ছা পূরণ হয় না, এটা অস্বাভাবিক কিছু না। অনিমেষের কত কত গোপন ইচ্ছা আছে, এই পর্যন্ত খুব কম ইচ্ছে পূরণ হয়েছে। নিশিরাত, কোথাও কেউ জেগে নেই। হয়তো জেগে আছে সঞ্জয় জানানি। সঞ্জয় একটার পর একটা সিগারেট টানছে, মাথায় হাজারটা এলোমেলো চিন্তা। ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। মাধবীলতাকে এক পলক দেখতে ইচ্ছে করছে, মাধবীলতার কণ্ঠ শুনতে ইচ্ছে করছে। অনেকগুলো দিন হয়ে গেল কোনোভাবেই আর মাধবীলতার সাথে যোগাযোগ করতে পারছে না। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।